থামছেই না পুশিন চেষ্টা। শুধু জুড়েই রাজশাহী বিভাগে ১১৯ জনকে ঠেলে দেওয়ার তৎপরতা রুখে দেয় বিজেপি। বিএসএফ এর কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞ। কাজের নামে ট্যুরিস্ট ভিসায় বিদেশ পাঠিয়ে প্রতারণা। সর্বশান্ত সিরাজগঞ্জের ৬ পরিবার। থানায় অভিযোগ হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা। পাবনার রত্নাই নদী পুনর্খননে অনিয়মের অভিযোগ। তলদেশের পরিবর্তে মাটি কাটা হয়েছে তীর থেকে। পাড় ধসে পড়ার শঙ্কা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ৪৮ থেকে ৫২ কেজিতে আমের মন, শত কোটি টাকা লুটে নিচ্ছে রাজশাহীর আড়তদার ব্যবসায়ীরা। লোকসানে বাগানি। ঢলন প্রথা বাতিলের উদ্যোগ জেলা প্রশাসনের। এবং কার্প জাতীয় মাছ চাষে ঝুঁকছেন রাজশাহীর চাষিরা। কম পুঁজিতে বেশি লাভ হয় কারণ ঝুঁকি এড়াতে নিয়মিত পরামর্শ স্থানীয় মৎস্য বিভাগে। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে মাহাদি ইসলাম ধ্রুব। সীমান্তে থামছেই না পুশ ইনের চেষ্টা। রাজশাহী বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে শুধু জুনেই ১১৯ জনকে ছেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। বিজেপি ও স্থানীয়দের প্রতিরোধে বারবার ব্যর্থ হলেও থেমে নেই এই অপতৎপরতা। আইন বিশেষজ্ঞ বলছেন, বিএসএফ এর কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। রকিবুল ইসলামের ছবিতে এম আর রকের রিপোর্ট। তপ্ত রোদ, সীমান্তের শূন্য রেখায় চরম অনিশ্চয়তায় নারী শিশু সহ ৯ জন মানুষ। পিছনে বিএসএফের বন্দুকের নল, আর সামনে বাংলাদেশ ভূখণ্ড রক্ষায় বিজিবির শক্ত পাহারা। গত ২৪ জুন রাতে নিরীহ মানুষগুলোকে নওগাঁর সাপাহার সীমান্তে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তথাকথিত বাংলাদেশি তকমা দিয়ে সাম্প্রতিক সময়ে দেশের উত্তরের সীমান্ত এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে বিএসএফ এর পুশিন তৎপরতা। শুধু জুন মাসেই চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও রাজশাহী সীমান্ত দিয়ে অন্তত ১১৯ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়। তথাকথিত বাংলাদেশি তকমা দিয়ে বিএসএফ এর এই পুশিং তৎপরতায় সীমান্তে এখন বাড়তি নজরদারি বিজিবির। তথ্য বলছে, জুন মাসেই রাজশাহীর ৪ জেলায় অন্তত ১৫টি পুশিং চেষ্টা চালিয়েছে বিএসএফ। আর এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে সজাগ দৃষ্টিতে গ্রামবাসীরা। তবে বিএসএফ এর এমন অপতৎপরতা রুখে দিচ্ছে বিজিবি ও স্থানীয়রা। ফলে পুশব্যাক হতে বাধ্য হচ্ছেন তারা। ভারত যে একটা বিশৃঙ্খলা ঘটাচ্ছে, ভোর ৪টার দিকে ওরা কিন্তু পার করে দিয়েছে এই তার কাটা। আমাদেরকে দেশ রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিএসএফ এর এমন কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও চরম মানবাধিকার লঙ্ঘন। বিএসএফ গায়ের জোরে এই মনুষ্য সন্তানগুলোকে তাদের সীমানার বাইরে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দিচ্ছে। এইভাবে যেটা পাঠানো হচ্ছে সেটা অমানবিক এবং এটা আইনানুগ কোনো পন্থা হতে পারে না। ভারতের মতো একটা দেশ, এরকম পরাক্রমশালী একটা দেশ, তারা এরকম করতে পারে না। এটা মানবাধিকারের চরমভাবে লঙ্ঘন। আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী তারা পাঠাতে পারে, দুই দেশ বসতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিএসএফ এর যে কোনো ধরনের পুশিন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি। রাজশাহী অঞ্চলের 5টি জেলায় ৪৪৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে সিরাজগঞ্জে যুবকদের বিদেশে পাঠানোর নামে প্রতারণা করছে একটি চক্র। ৫ জনকে কম্বোডিয়া পাঠিয়ে প্রতারণা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে মালয়েশিয়া প্রবাসী এক যুবক। জনপ্রতি ৭ লাখ টাকা করে খরচে ট্যুরিস্ট ভিসায় নিয়ে অবৈধ এক ক্যাসিনোতে কাজ দেয়। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জের সলঙ্গার পাটধারী গ্রামের কিশোর শহীদুল, তার গ্রামেরই মালয়েশিয়া প্রবাসী সোহাগ ভালো চাকরি আর উচ্চ বেতনের প্রলোভন দেখে
কম্বোডিয়া নেওয়ার স্বপ্ন দেখায়। ভিসা, বিমান টিকিট সহ সব খরচ মিলে 7 লাখ টাকা লাগবে বলে জানায় সোহাগ। নিজের রঙিন স্বপ্ন পূরণ করতে বাড়ি আর গরু বিক্রি করার পাশাপাশি ঋণ করে সে টাকা জোগাড় করে তার হাতে তুলে দেয়, কিন্তু তাকে ট্যুরিস্ট ভিসায় বিদেশে নিয়ে অবৈধ এক ক্যাসিনোতে কাজ দেয় বলে অভিযোগ শহীদুলের। কাজ থাকলেও 1 লক্ষ টাকা বেতন থাকবে, না থাকলেও 1 লক্ষ টাকা বেতন থাকবে। যা দেখি যে কাজ এটাও না, তারও কোনো কোম্পানি নাই, সব কিছু ভুয়া। ট্যুরিস্ট ভিসা দিয়ে দিছে, তারপরে যাওয়ার পরে সে আমাদেরকে এক দালালের কাছে বিক্রি করে দেয়। তার মতো আরও 5টি পরিবার সন্তানের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে গোয়ালের গরু আর আবাদি জমি বিক্রি করে টাকা দিয়েছিল, কিন্তু সব হারিয়ে দেশে ফিরে এসেছে সবাই। এখন নিজেদের কষ্টে অর্জিত সেই টাকা ফেরত চান ভুক্তভোগী ও তাদের পরিবার। গরু বাছুর আছে সব বিক্রি করে আমরা জানি না, সে টাকা নিয়ে তার হাতে দিছে। বলছে যে 1 লক্ষ টাকা মাসে বেতন পায়। তাকে বলছে যে তোমার যতটুকু বাড়ি আছে এতে 3 গুণ বাড়ি করতে পারবা, বাড়িটা তুমি বেচো। টাকা আমি 1 টাকা দেবো না, তোমরা যা পারলে তাই করো, যদি পরবর্তীতে আমাদের টাকার চাপ দাও তাহলে আমি তোমাদের নামে থানায় মামলা করবো। এ বিষয়ে জানতে অভিযুক্ত সোহাগ হোসেনের বাড়িতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে পুলিশ বলছে তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা অভিযোগ পেয়েছি, আমরা অভিযোগের প্রাথমিক তদন্ত করতেছি, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সলঙ্গা ছাড়াও সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচিতে দালাল চক্র যুবকদের প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পাবনায় রত্নাই নদী পুনর্খনন প্রকল্পের একটি অংশে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রকল্পের শেষ অংশে কার্যাদেশ অনুসারে খনন করা হয়নি নদী, তলদেশ থেকে না নিয়ে মাটি কাটা হয়েছে পার থেকে। এতে বসতঘর ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। দিনে দিনে ভরাট হয়ে যাওয়ায় পাবনা সদরের রত্নাই নদীর এক অংশ পুনর্খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কার্যাদেশ পায় কুষ্টিয়ার নাসির উদ্দিন মোল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় কয়েকজন ঠিকাদার। এলাকাবাসীর অভিযোগ, পাড় থেকে 36 মিটার গভীর করে খননের কথা থাকলেও প্রকল্পের শেষ 1 কিলোমিটার অংশের অনেক স্থানেই তা মানা হয়নি। তলদেশ থেকে মাটি না নিয়ে মাটি কাটা হয়েছে পাড় থেকে। খননের পর নদীর পাড় সঠিকভাবে বাঁধ না দেওয়ায় বসতঘর ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে, অভিযোগ এলাকাবাসীর। এমন ভাবে কাটেছে যে আমাদের বাড়ি ঢুকছে নাবি যাচ্ছে। ঢকসাতে ভাঙে চুরি কি অবস্থা, এটা আমার থাহাই কঠিন। এক পাশে খাত করছে আর এক পাশে উঁচি করেছে। কিনার কাটতেছে, আমার বাড়িঘর 2 দিন আগেই তো ভাঙা ছিল, এই মাটি ফেলায় আরো ভেঙে যাচ্ছে। আমরা চাই সরকারি কাজ সুন্দরভাবে হোক। 9 কিলো সুন্দরভাবে হয়েছে, কিন্তু আমাদের এই 1 কিলোর মধ্যে কেন এত দুর্নীতি? কাজটা সঠিক হোক, মধ্যে দিয়ে হোক, এবং মানুষের জায়গা জমি ভেঙে গেছে, ক্ষতি হয়েছে, এগুলো বাইরে দেওয়ার জন্য আমি এইগুলো বললাম। এক সাইড থেকে ওনারা এই ঠিকাদাররা এমনভাবে মাটি কাটছে, আর এক সাইডে মাটি তুলে নিয়ে আসতেছে। তবে বিষয়টি সমাধানের আশ্বাস ঠিকাদারের, আর অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গরিবদের যে জায়গাগুলো ঢুকছে যাচ্ছিল, আমি ভেকুর দিয়ে আমি মাটি তুলে আমি ওদের ওই গাইড ওয়াল করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি যতটুকু সম্ভব আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। দিক নির্দেশনা এবং অ্যাজ পার ডিজাইন অনুযায়ী বর্তমানে ওই অংশে কাজ চলমান রয়েছে। আমরা আশা করতেছি সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই ধরনের প্রবলেম যেখানে অ্যারাইজ করতে পারে, অ্যাডভান্স যাতে আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা কথা বলে দেন, যাতে আমরা এটি বাস্তবায়নের দিকে যাই, জোর করে যাতে এরকম কেওয়াস সৃষ্টি না করে, এই অনুরোধ আমি তাদেরকে করব। রত্নাই নদী ও শঙ্করপুর খালের 10 কিলোমিটার পুনর্খননে ব্যয় ধরা হয় 6 কোটি 9 লাখ টাকা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বিভাগীয় সময় আরও থাকছে। মুখ থুবড়ে পড়েছে বগুড়ার 11 স্বাস্থ্য কমপ্লেক্সের এনডিসি কর্নার। ওষুধ সংকটে চ্যালেঞ্জ বিশেষ উদ্যোগ, ফলো আপে আসছেন না রোগীরা, সংকট সমাধানের দাবি। নিয়ম অনুযায়ী 40 কেজিতে 1 মণ, অথচ রাজশাহীতে আম বিক্রির ক্ষেত্রে আড়তদাররা নিচ্ছেন প্রতি মণে 48 থেকে 52 কেজি। ফলে প্রতি মৌসুমে শত কোটি টাকার আম বিনামূল্যে চলে যাচ্ছে আড়তদার ও ব্যবসায়ীদের হাতে। এতে লোকসানে বাগানীরা। আমবাজারে শৃঙ্খলা ফেরাতে ও ঢলন প্রথা বাতিলের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট।
রাজশাহীর বানেশ্বর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক ভরা মৌসুমে সড়কের উপর বসেছে আমের বিশাল হাট। আড়তে স্থানীয় বাগানী সোহাগ হোসেন 40 মন ফজলি আম বিক্রি করেন। এজন্য ঢলন বাবদ তাকে 8 মন আম বিনামূল্যে দিতে হয় আড়তদারকে। এছাড়া প্রতিটি ক্যারেট 1.5 কেজি হলেও ওজন বাদ দেওয়া হয় 3 কেজি। সব মিলিয়ে বাড়তি আম দিতে হয় 10 মন। আমাদের ঢলন দিতে হয় প্রতি মনে হচ্ছে 8 কেজি, আবার যদি আম খারাপ হয় আরও 2 কেজি 5 কেজি দিতে হয়। আবার হচ্ছে একটা ক্যারেট মাত্র 1.5 কেজি, কিন্তু সেখানে আমাদেরকে 3 কেজি 3.5 কেজি 4 কেজি ক্যারেটের ওজন বাদ দিতে হয়। স্থানীয়রা বলছেন, রাজশাহী অঞ্চলের বাজারগুলোতে প্রতি মনে নির্ধারিত ওজনের চেয়ে 1-2 কেজি আম বাড়তি দেওয়ার প্রচলন দীর্ঘদিনের। তবে সেই ঢলন এখন অস্বাভাবিকভাবে বাড়িয়ে 40 কেজির দামে 50 কেজি পর্যন্ত আম নিচ্ছেন আড়তদাররা। পচনশীল হওয়ায় এবং সরবরাহ বেশি থাকায় বাগানীরা অনেকটা বাধ্য হয়েই বাড়তি আম দেন। একদিকে উৎপাদন ব্যয় বেশি, অন্যদিকে ঢলন, সব মিলিয়ে লাভের বদলে লোকসানে তারা। ক্যারেটের ওয়েট হচ্ছে ধরেন আপনার 1 কেজি 400 গ্রাম, ক্যারেটের ওজন দিচ্ছে বাদ দিচ্ছে 3 কেজি। ক্যারেট মধ্যে 46 দিচ্ছে, পরে হলো আপনার 47, তারপর হলো 48। এখন আস্তে আস্তে দিলে বাড়ছে, তাহলে কাশিরে লস না লাভ? লস হচ্ছে। এবার চাষিরে খুব একটা লাভ না। আমের দাম মাঝখানে খুব কম ছিল, এখন একটু বেড়েছে 2-3 দিন হলে। আড়তদার ও ব্যবসায়ীদের দাবি, পরিবহন ও সংরক্ষণজনিত ক্ষতি পুষিয়ে নিতে ঢলন নিচ্ছেন তারা। বানেশ্বর বাজারে 8 কেজি ঢলন, আমরা 48 কেজিতে মনে হয়। আমের মধ্যে অনেক ফাটা পচা এসব থাকে, এই কারণে একটু বেশি বাদ দেওয়া হয়। যদি 1 মন আম কিনি, এখানে 3-4 কেজি আম এই জায়গায় বাদ হয়। পাঠি যদি জানে যে বাজার চলে এখানে 50 মন, ও জায়গায় যায় 40 টাকা না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর প্রায় 800 কোটি টাকার আমের বাণিজ্য হবে। অর্থনীতিবিদরা বলছেন, এ বাণিজ্যে 200 কোটি টাকার আম বিনামূল্যে পাচ্ছেন মধ্যস্বত্বভোগী, আর প্রকৃত মূল্য থেকে বঞ্চিত বাগানীরা। এমনিতে যেহেতু পচনশীল দ্রব্য বলেই তো এর মার্কেটে যখন সাপ্লাই বেড়ে যায়, দাম অটোমেটিক্যালি মার্কেটে কমে যায়। তো মার্কেটের প্রাইসই কিন্তু এটাকে অ্যাড্রেস করে। এই বাদেও যখন আমরা তার কাছ থেকে পণ্য বেশি নেওয়া হচ্ছে, এটা এক ধরনের কৃষকের প্রতি অন্যায় করে আর কি, আমি বলবো। সম্প্রতি মহাসড়কের উপর থেকে বাজার সরিয়ে নেয়া, ঢলন প্রথা ও বাড়তি খাজনা আদায় বন্ধে সভা করেছে জেলা প্রশাসন। গঠিত হয়েছে 7 সদস্যের কমিটি। সব পক্ষের সঙ্গে আলোচনার পর প্রতিবেদন তৈরি করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। হাটি যারাদার, কৃষক, সাধারণ মানুষ বা যারা বড় বড় ব্যবসায়ী আছে, সবাইকে একসাথে নিয়ে আমরা বসে যে সারা দেশে যেই প্রথাটি চলমান আছে 40 কেজিতে 1 মন, সেই প্রথাটি এখানে চালু করার জন্য। কারণ এটি আমরা যদি প্রথমেই আমরা মেসিভ পর্যায়ে চলে যাই, মোবাইল কোড করি বা অন্য কোনো পানিশমেন্টে যাই, আসলে এটি দেখা যেতে পারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা আসলে ধীরে সুস্থে আগাচ্ছি। বর্তমানে রাজশাহীর বাজারে আম্রপালি, লক্ষণভোগ, ফজলি আমের সরবরাহ বেশি। প্রকারভেদে 1200 থেকে 3500 টাকা প্রতি মন দরে বিক্রি হচ্ছে এসব আম। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীর আমের বাজার নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে নগরীর শিরোইল আম বাজারে আছেন সহকর্মী মওদুদ রানা। যাচ্ছে তার কাছে। রানা, রাজশাহীতে বিভিন্ন মোকামে বিভিন্ন হিসেবে ঢলন নেওয়া হয়। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর শিরোইল আম বাজারে। এইখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন, তারা যদি কোনো ক্রেতার কাছ থেকে 1 মন অর্থাৎ 40 কেজি আম কেনেন, সেক্ষেত্রে তাদেরকে ঢলন দিতে হয় প্রায় 20 কেজি। অর্থাৎ 40 কেজি আমের জন্য একজন বিক্রেতার বা আড়তদারকে আম দিতে হয় 55 থেকে 60 কেজি, সর্বোচ্চ 20 কেজি তারা ঢলন নেন। অন্যদিকে রাজশাহীর বানেশ্বর যে বাজার রয়েছে, সেখানে যদি 1 মন আম একজন বাগানী বা কৃষক বিক্রি করেন, তাকে ঢলন দিতে হয় 8 কেজি অর্থাৎ 48 কেজি, এবং তারা ক্যারেট প্রতি একটি 1.5 কেজি ওজনের যে ক্যারেট রয়েছে, সেই ক্যারেটটিতে 3 কেজি ওজন বাদ দেয়। অর্থাৎ সেখানে প্রায় 9.5 কেজি ঢলন এমনিতেই বাদ দিতে হয়, এবং বিভিন্ন কারণ অর্থাৎ আমের কালার, রং, পাকা এবং পচে যাওয়া, সে কারণেও কিন্তু আরো 2 কেজি নেন। অর্থাৎ সব মিলিয়ে 1 মন 40 কেজি আম বিক্রির জন্য কোথাও কোথাও 12 কেজি, কোথাও 20 কেজি পর্যন্ত এই ঢলনটি দিতে হয়, এবং এই ঢলন দেওয়ার ফলে কৃষকরা কিন্তু বড় ধরনের লোকসানে পড়েন। একজন কৃষক যেটি বলছিলেন যে 1 মন আমের দাম যদি 2000 টাকা হয়, তো সেক্ষেত্রে তাদের 500 টাকার আম এমনিতেই আড়তদার বা যারা ব্যাপারীরা রয়েছেন তাদেরকে দিতে হয়। ফলে রাজশাহীতে যদি 800 কোটি টাকার আম বাণিজ্য হয়, সেক্ষেত্রে 200 কোটি টাকার আম এমনিতেই সরবরাহকারী বা যে আড়তদাররা রয়েছেন তাদেরকে দিতে হচ্ছে। তারা বলছেন
এখানে ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট রয়েছে, তারা একই নিয়ম আসলে অনুসরণ করেন এবং শুধুমাত্র রাজশাহীর বিভিন্ন মোকাম বা পাইকারি বাজার নয়, রাজশাহী অঞ্চলের আশেপাশে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ কিংবা অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে সবগুলো মার্কেটেই কিন্তু এই ঢলন প্রথা রয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন বলছেন যারা এই মুহূর্তে একটি মাত্র বাজার, যেটি রাজশাহীর সবচেয়ে বড় আমবাজার বানেশ্বর আমবাজার, সেখানে একটি 7 সদস্যের কমিটি করেছেন। সেই কমিটি আগামী 1 মাস তারা এটি নিয়ে ইজারাদার, তারা আম ব্যবসায়ী, তারা আম বাগানি, তারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলবেন এবং সেই বিভিন্ন পক্ষের সাথে কথা বলার পর তারা একটি সিদ্ধান্তে উপনীত হবেন এবং তারা বলছেন মহাসড়কের উপরে যাতে আমবাজার না বসে এবং এই ঢলন প্রথা যাতে বন্ধ হয় সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। তারা বলছেন যে তারা এই কাজটি শুরু করতে চান বানেশ্বর বাজার থেকে এবং বানেশ্বর বাজারে যদি তারা একটি ভালো উদাহরণ তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যেসব মোকাম রয়েছে বা অন্যান্য যেসব বাজার রয়েছে সেই বাজার থেকে এই ঢলন প্রথা কিছুটা হলেও আসলে বন্ধ করতে পারবেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীরা যেটি বলছেন যে এটা একটা দীর্ঘদিনের প্রথা। যখন আজ থেকে অন্তত 100 বছর আগে এই অঞ্চলে আম বেচা কেনা শুরু হয় তখন প্রতি মনে 1 থেকে 2 কেজি ঢলন দিত, কিন্তু এটি সময়ের সাথে সেই ঢলন প্রথা বেড়েছে। এখন কোথাও কোথাও 1 মণ আম অর্থাৎ 40 কেজি আম বিক্রি করতে হলে 8 কেজি থেকে 20 কেজি পর্যন্ত ঢলন দিতে হয় এবং এই ঢলন দেওয়ার ফলে এখানে কিন্তু প্রতি বছর অন্তত 200 কোটি টাকার আম এমনিতেই আমের যারা পাইকার ব্যবসায়ী রয়েছেন বা আড়তদার রয়েছেন তাদেরকে দিয়ে দিতে হয় কৃষকদের। এখানে যারা ফল বিশেষজ্ঞ রয়েছেন, অর্থনীতিবিদ রয়েছেন, তারা যেটি বলছেন উদাহরণ হিসেবে তারা যেমন কি বলেছেন রাজশাহীতে এবছর অন্তত 800 কোটি টাকার আমের বাণিজ্য হবে এবং যদি বানেশ্বর বাজারে হিসেব করা হয় অর্থাৎ 40 কেজি যে আমের মন সেটি 48 কেজি নিচ্ছে এবং ক্যারেটে 2 কেজি বাড়তি নিচ্ছে। সব মিলিয়ে 40 কেজি আম বেচতে 10 কেজি আম বাড়তি দেওয়া হচ্ছে। সেই হিসাবেও কিন্তু 200 কোটি টাকার আম যারা বাগানি রয়েছেন তারা কিন্তু এই যারা আড়তদার রয়েছেন কিংবা ব্যাপারী রয়েছেন তাদেরকে দিচ্ছেন এবং এই সিন্ডিকেট কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি সিন্ডিকেট এবং এটি এই অঞ্চলের যারা আম আড়তদার রয়েছেন বা ব্যাপারী রয়েছেন তাদের আসলে বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই। এখন এখানকার আমবাগানি যেটি বলছেন যে জেলা প্রশাসনের যে উদ্যোগ, তারা যে কমিটি গঠন করেছে সেই কমিটি একটি সুন্দর প্রতিবেদন আগামী 1 মাসের মধ্যে দেবেন এবং সেই আলোকে জেলা প্রশাসন ব্যবস্থা নেবেন এবং তারা বলছেন যে এই আমের যে ঢলন প্রথা সেটি বন্ধ হোক এবং যদি বন্ধও না হয় একটি ন্যূনতম পর্যায়ে আসুক। এই ছিল রাজশাহীর শিরোইল যে আমবাজার, সেখান থেকে সবশেষ। কার্প জাতীয় মাছ উৎপাদনে দেশের অন্যতম জেলা রাজশাহী। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন সেখানকার মাছ সরবরাহ হয় দেশের বিভিন্ন অঞ্চলে। কম পুঁজিতে বেশি লাভ হয়, অনেকেই ঝুঁকছেন এই পেশায়। চাষিদের মাছ চাষে উদ্বুদ্ধ করতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের রিপোর্ট। যেদিকে চোখ যায় সেদিকেই পুকুর আর পুকুর। অন্যান্য ফসলের চেয়ে মাছ চাষ তুলনামূলকভাবে বেশ লাভজনক হওয়ায় এ পেশায় ঝুঁকছেন অনেকে। তেমনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোলাম সাকলাইন 1994 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়নে অনার্স পড়াকালীন সময়ে নিজ এলাকায় মাত্র 2 বিঘা জমিতে মাছ চাষ শুরু করেন। 7,000 টাকা পুঁজিতে শুরু করা চাষে প্রথমবারেই লাভ করেন 6,000 টাকা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে 1000 বিঘা জমির পুকুর লিজ নিয়ে মাছ চাষ করায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে 152 জনের। কৃষির সাথে সাথে মাছ চাষকে আমি পেশা হিসেবে বেছে নিই এবং মাছ চাষ করবো বলে আমি সিদ্ধান্ত নিই। এইসব বিষয়গুলো হয়তো পরবর্তী সময় পারিবারিকভাবে কেউ চান নাই। এখন আমার পুকুরের সংখ্যা সেই থেকে শুরু করে আজ পর্যন্ত মাছ চাষ করে যাচ্ছি। এখন আমার পুকুরের সংখ্যা প্রায় 1000 বিঘা আয়তনের মতো। মিঠা পানির কার্প জাতীয় মাছ উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে রাজশাহী জেলা। বিভাগের মধ্যে নাটোর ও নওগাঁয় মাছের উৎপাদন ও বেচাকেনা বেশি হয়। তবে এসব অঞ্চলের পুকুরগুলোতে রুই, কাতলা, মৃগেল, জাপানি সিলভার কাপ, পাবদা, ট্যাংরা, শিং সহ বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। এসব মাছ পুকুর থেকে তুলে বিশেষ সংরক্ষণের মাধ্যমে জীবিত অবস্থায় সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। রাজশাহী অঞ্চলের লোকজন জিডিপিতে এই মাছ চাষে একটা যথেষ্ট অবদান রাখতেছি। হাউসে গেলে প্রথমে হাউস থেকে টাকা চড়ে ঢাকা যাবে। মাছগুলো বিশেষ করে ঢাকা যাত্রাবাড়িতে যাবে। সব রকমের মাছ সব পুকুরে রাখার জন্য আমাদের মৎস্য খামার খুব উন্নত এবং আমাদের এই খামারে অনেক লোকজন খাটে। নতুন লোকও মাছ চাষ করতেছে, মাছের ভালো লাভবান। চাষিদের নানা পরামর্শ ও কর্মশালার পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীল মাছ চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। মৎস্য অফিসের মাধ্যমে আমরা চাষিদের সেবা দিয়ে থাকি এবং রোগবালাই যাতে দ্রুত নিরাময় করে তারা চাষিরা লাভবান হতে পারে সেই প্রচেষ্টা রাখছি।
2024-25 অর্থ বছরে বরেন্দ্র অঞ্চলের 8টি জেলায় মোট পুকুরের সংখ্যা 4,49,653টি, মাছ চাষির সংখ্যা 1,65,706 জন। বছরে 5,96,467 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে নিজেদের চাহিদা মিটিয়ে 1,50,000 মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। প্রায় 3 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এই নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি, তার সঙ্গে যুক্ত আছেন রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া। সরাসরি যাচ্ছি রকির কাছে। রকি, রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে সেই 8টি জেলায় প্রায় 4.5 লক্ষ কিন্তু পুকুর রয়েছে এবং এই পুকুরগুলোতে কার্প জাতীয় মাছ চাষ বেশি হয়। এই কারণে এই কার্প জাতীয় মাছ উৎপাদনে কিন্তু রাজশাহী বিভাগ এটি এবং রাজশাহী জেলা এটি কিন্তু প্রথম। আমরা এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়ার সঙ্গে যুক্ত হচ্ছি। তিনি আমাদেরকে জানাবেন যে আসলে এই যে কার্প জাতীয় মাছ উৎপাদন করছি এইটাই আসলে কিভাবে আরও বেশি বিপণন করা যায় বাজারে এবং এটিতে আসলে কিভাবে চাষিরা লাভজনক হতে পারে, আপনারা সেই কি ধরনের পরামর্শ দিয়ে থাকছেন? ধন্যবাদ আপনাকে আমাদের বিভাগীয় কার্যক্রমে উপস্থাপনার সুযোগ দেওয়ার জন্য। আসলে সবাই আমরা অবগত যে বাংলাদেশের মধ্যে মাছ চাষের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অবদান রাখছে আমাদের রাজশাহী বিভাগ। এখানে যে 8টি জেলা আছে প্রত্যেকটি জেলাতেই ব্যাপক পরিমাণে পুকুর, যেটা আপনি বললেন 4.5 লাখ, কম বেশ প্রতি বছরই আমাদের পুকুরের সংখ্যা বাড়ছে। মৎস্য চাষিরা যেহেতু অন্য সকল চাষের চেয়ে আমাদের মাছ চাষটাকে সবচেয়ে বেশি লাভজনক মনে করে এবং এটা আমরা ব্যক্তিগতভাবে দেখেছি এবং চাষিরাও আমাদের কাছে বলে যে আসলে মাছ চাষটাই সবচেয়ে লাভজনক, যার ফলে বিশেষ করে যে সমস্ত নিচু এলাকা যেখানে আছে বিল জাতীয় সেইগুলিতে কিন্তু অল্প খরচ করেই এখন পুকুর তৈরি করা যাচ্ছে, যেখানে ধানের চেয়ে অন্যান্য ফসলের চেয়ে ব্যাপক পরিমাণে মাছ চাষে লাভ হয়। এই জন্য এই যে মাছ চাষটা যাতে আরও বেশি উৎপাদন হয়, কারণ আমাদের এই মাছ এখন হয়তো আমরা নিজেরাই ভোগ করি, কিন্তু আমরা আশা করতেছি এমন এক সময় আসবে কিছুদিন পরে যে আমাদের এই মাছ বিদেশে আমাদের রপ্তানি করতে হবে, যার ফলে আমরা আমাদের প্রশিক্ষণ এবং পরামর্শের মাধ্যমে মাছ চাষিদেরকে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস এইটার উপরে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকি, কারণ বিদেশে রপ্তানি করতে গেলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই বিষয়ে কিন্তু মৎস্য অধিদপ্তর ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এখন মাছ চাষ কীভাবে লাভজনক হবে এটা আমাদের প্রতিটি উপজেলা সরকারি মৎস্য উৎপাদন খামার জেলা বিভাগ প্রত্যেক জায়গাতে আমরা চাষিদের সাথে সম্পৃক্ত এবং সরাসরি আমরা চাষিদের সঙ্গে থাকি। চাষিরা আমাদের অফিসে এসে পরামর্শ নেয় এবং অনেক ক্ষেত্রে তারা মোবাইলের মাধ্যমে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন। এখন আগে যেরকম আমাদের মাছ চাষ মানুষ বেশি খাবার ব্যবহার করতো না, অন্যান্য প্রযুক্তি ব্যবহার করতো না, এখন কিন্তু আমরা চাষিদেরকে সেটাই পরামর্শ দিচ্ছি যে যেহেতু বিশ্বের সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হবে, প্রতিযোগিতায় আমাদের ভালো রেজাল্ট করতে হলে এখন অবশ্যই যান্ত্রিকীকরণের দিকে যেতে হবে। এখন যেমন আমাদের রাজশাহী বিভাগে প্রায় 6 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে, এর মধ্যে প্রায় 1.5 লাখ মেট্রিক টন যেটি মাছ সেটি কিন্তু আমাদের এই অঞ্চলের চাহিদা মিটিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আগামীতে এই উৎপাদন কিভাবে বাড়ানো যায় এজন্য আসলে আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন মাছ চাষিদের? ধন্যবাদ আপনাকে, ভালো একটা প্রশ্ন করেছেন। যেহেতু উৎপাদন বাড়াইতে হবে, কাজেই অতীতের যে আমাদের যে প্রযুক্তি ছিল সেই প্রযুক্তির উপর নির্ভর করা যাবে না। এই জন্য আপডেট প্রযুক্তি বিশ্বের সঙ্গে তাল মেলে চলতে হবে। আমাদের প্রথম শর্তই এখন চাষিদেরকে যেহেতু আমরা মাছের ঘনত্ব বেশি দিতে হবে, সেখানে মাছে প্রথম হলো এয়ারেটর ব্যবহার করতে হবে এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের প্রত্যেকটা জেলাতে রাস্তার ধারে পাশে যেখানে আছে প্রত্যেকটা পুকুরে প্রায় এটা আমরা সফল হয়েছি যে এয়ারেটরের ব্যবহার। এরপরে আমরা চেষ্টা করতেছি যে আমাদের এই মাছে যাতে রোগ না হয় তার জন্য পানি এবং মাটি ব্যবস্থাপনা। এই পানি এবং মাটি ব্যবস্থাপনার জন্য আমাদের আইওটি বেসড কিছু কাজ আছে, যেমন আমাদের পুকুরের পানির অক্সিজেন, পুকুরের পানির পিএইচ এবং অ্যামোনিয়া এইটার জন্য সঠিক মাত্রায় থাকে, তার জন্য আমাদের কিছু প্যারামিটার আছে। আমরা চাষিদের স্বল্প খরচে 20 থেকে 25-30 হাজার টাকা খরচ করলে তার এই প্যারামিটারগুলি প্রত্যেকদিন দেখতে পারবে তো আমার পুকুরে এগুলি ঠিক আছে কিনা। যেমন রাজশাহীতে এই বিভাগে প্রায় 3 লক্ষ মানুষ কিন্তু এই মাছ চাষের সঙ্গে জড়িয়ে আছে এবং চাষি রয়েছে 1,65,000।
এই যে এটির পরিমাণ যেন আরও বাড়ানো যায়, আপনি জানেন যে রাজশাহী বিভাগ তথা রাজশাহী জেলায়ও কিন্তু কর্মসংস্থানের এক ধরনের সুযোগ যে সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু আমরা খুব কম দেখছি এবং এখানে বেকারের সমস্যাটা অনেক বেশি। তো আপনারা মাছ চাষে উদ্বুদ্ধ করা যায় অনেক বেকার তরুণকে, এ ধরনের কোনো পরামর্শ বা এ ধরনের কোনো কর্মশালা করছেন কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে সময়যোগী প্রশ্ন। বর্তমান সরকারেরও টার্গেট দেশে তো বেকার না থাকে। তো আমাদের মৎস্য অধিদপ্তর কিন্তু অনেক লোক এই কর্মসংস্থানের সঙ্গে জড়িত। এমনি তো মাছ চাষি যারা আছেই, এর সঙ্গে এখন শহরের প্রতিটা অলিগলিতে দেখবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ বিক্রি করে ভ্যানে বিভিন্ন, সেটা একটা আমরা উৎসাহ দিয়ে থাকি তাদের, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা তাদের ভ্যান দিয়েও থাকি আমাদের প্রকল্পের মাধ্যমে। দ্বিতীয়ত আমাদের বাজারগুলিতে অনেক প্রায় প্রত্যেকটা বাজারে এই মাছ কাটার জন্য নির্ধারিত লোক আছে, এবং কিছু কিছু লোক আছে আমাদের এই মাছের আইস নাড়িভুড়ি এইগুলি সংগ্রহ করে। এইগুলি দ্বারাও কিন্তু আমাদের অনেক লোক জড়িত, এবং এর সাথে আমাদের বিদেশেও রপ্তানি করা হয়েছে, অনেক অর্থকরী আসছে আমাদের। আর একটা হলো আপনার এই মাছটা আমাদের যে বেকার যুবক আছে সেখানে আমরা প্রশিক্ষণ দিয়ে কিন্তু তাদেরকে বলি যে স্বল্প পুঁজি নিয়ে অন্তত যদি একটা পুকুর নিজস্ব না থাকলেও তারা যেন লিজ নিয়ে আমাদের মাছ চাষ করে, এবং এই পুকুরটা কীভাবে তৈরি করতে হবে সেই পরামর্শগুলো আমরা তাদের সাথে সাথে দিয়ে থাকি। আমাদের পাইকারি বাজার আছে, আমাদের যে খুচরা বাজার, সব জায়গাতেই কিন্তু এর সাথে মানুষ জড়িত প্রত্যেকটা জায়গাতেই। এবং আমরা চেষ্টা করতেছি যে আমাদের এই ক্ষেত্রে আমাদের বেকার যুবককে আমরা যত বেশি এইখানে এনগেজ করতে পারবো, এবং আমাদের সে প্রশ্ন অব্যাহত আছে। এবং আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা শুধু এই বেকারদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, যে জন্য তারা এই মাছ চাষটাকে সেটা তারা আসতে পারে। কীভাবে মাছ চাষ করলে মাছের দাম আরও বেশি পাবে, আপনারা কি পরামর্শ দিচ্ছেন? মাছের দাম চাষের সাথে বেশি সম্পর্ক না, তারপরেও মাছের আমরা চাষিদেরকে বলে থাকি যে সব কিছুর একটা সিজন আছে। সিজনের সময় সব কিছুর দাম কমে যায়, কিছু আছে অফ টাইম, যেরকম আমাদের যখন বন্যার পরে বা বিলের পানি নদীর পানি কমে যায় তখন কিন্তু আমাদের পুকুরের মাছগুলির দাম বেশি বাড়ে। আমরা বলি যে আপনারা ওই পর্যন্ত মাছটাকে একটু পুকুরে রাখেন, যখন বিলের মাছ পাওয়া যায় তখন আর মাছ যেন বাজার বিক্রি না করে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন, তিনি নানা পরামর্শ দিচ্ছিলেন। এইভাবে আসলে যারা চাষিরা রয়েছে তারা যদি মাছ চাষ করে তাহলে মাছের ভালো দাম পাবেন বলে তিনি মন্তব্য করেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীতে কার্প জাতীয় মাছের প্রজনন বাড়ছে, এই নিয়ে আলোচনার জন্য রাজশাহী মৎস্য অধিদপ্তরের পরিচালকের সঙ্গে আলোচনা যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। বিভাগীয় সময় আরও থাকছে। আলু সংরক্ষণে কেজিতে 20 টাকা ব্যয় হলেও হিমাগার গেটে বিক্রি হচ্ছে 14 টাকায়। উৎপাদন খরচ তুলতে না পেরে হতাশ জয়পুরহাটের কৃষক, ফসল কেন্দ্রিক শিল্প করার তাগিদ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ অসংক্রামক রোগের চিকিৎসায় বগুড়ার 11টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছিল এনসিডি কর্নার। তবে প্রয়োজনীয় ওষুধ সংকটে সরকারের এই বিশেষায়িত উদ্যোগ চ্যালেঞ্জের মুখে। চিকিৎসকদের পরামর্শ মিললেও রোগীরা পাচ্ছেন না প্রয়োজনীয় ওষুধ, এতে তাদের বাড়ছে দীর্ঘমেয়াদী দুর্ভোগ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। নীরবঘাতক উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি রোগের চিকিৎসায় বগুড়ার 11টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয় ডিজিটালাইজড এনসিডি কর্নার। শুরুতে ব্যাপক সাড়া মিললেও এখন অনেকটাই মুখ থুবড়ে পড়েছে কার্যক্রম। চিকিৎসা সেবা প্রত্যাশীদের দাবি, ওষুধ সংকট থাকায় এনসিডি কর্নারগুলো থেকে ফিরতে হচ্ছে হতাশ হয়ে। 2026 সালের জুন থেকে জেলার এনসিডি কর্নারগুলোতে নিবন্ধিত রোগীর সংখ্যা দাঁড়ায় 26,256 জন। এর মধ্যে শুধু উচ্চ রক্তচাপের রোগী 7,921 জন, ডায়াবেটিসের রোগী 9,948 জন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস উভয় রোগে আক্রান্ত 8,387 জন। নিবন্ধিত রোগীদের 58% রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও 16% রক্তচাপ এখনও নিয়ন্ত্রণের বাহিরে। ওষুধ সংকটের কারণে রোগীদের একটি বড় অংশ নিয়মিত চিকিৎসা ও ফলো আপে আসছেন না। দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিত করে এনসিডি কর্নারগুলোতে কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর দাবি সেবাগ্রহীতাদের। আসি আমরা, আসার পরে ওরা বলে যে আপা সাপ্লাই নাই, তারপরে আছে কিছু ওষুধ, যে তুলনায় রুগী আসে সেই তুলনায় ওষুধ নাই এখানে। সরকার যদি আমাদের ওষুধ দিয়ে মানে সাহায্য করতো তাহলে অনেক সুবিধা হতো। গত 3-4 মাস হলে আমাদের ওষুধ ঠিক মতো সাপ্লাই থাকতেছে না, যার কারণে রুগীরা ফলো আপে ঠিক মতো আসতেছে না। ওষুধটা যদি অ্যাভেলেবেল করা যায়
তাহলে আমরা সেবাটাও নির্বিঘ্নে দিতে পারি। স্বাস্থ্য বিভাগের দাবি, অপারেশন প্ল্যান ও পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় তৈরি হয়েছে সংকট। বরাদ্দ পেলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। পর্যাপ্ত ওষুধের একটু ঘাটতির জন্য কিছুটা সাময়িকভাবে বিলম্বিত হচ্ছে, কিন্তু আমরা সরকারের সঙ্গে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং এই ব্যাপারে উনি সর্বাত্মক সহযোগিতা করবে। ডিপিপির মাধ্যমে যদি এই প্রজেক্টগুলো চালু হয় সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধগুলো সরবরাহ সংকটটা দূরীভূত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, এনসিডি কন্ট্রোল প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত এক কার্যক্রমের আওতায় বগুড়ায় সর্বশেষ ওষুধের চালান আসে চলতি বছরের জানুয়ারিতে। সংশ্লিষ্টদের দাবি, ওষুধের পরিমাণ চাহিদার অর্ধেকের কম। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকে নাটোরের বাজারে ট্যানারি মালিকরা চামড়ার দাম কমিয়ে দিয়েছেন। এতে লোকসারে চামড়া ব্যবসায়ীরা। আরও তথ্য জানাতে শহরের চক বৈদ্যনাথ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন, ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকে নাটোরের যে 1.5 শতাধিক চামড়ার আড়ত রয়েছে, সেই আড়তের ব্যবসায়ীরা কিন্তু এক প্রকার লোকসান দিয়ে চামড়া বিক্রি করছেন। বিশেষ করে ঈদের দ্বিতীয় সপ্তাহ পর যে ট্যানারি মালিকরা কিন্তু দাম কমিয়ে দিয়েছেন এবং কমিয়ে দেওয়ার ফলে কিন্তু এখানে প্রতি চামড়ার গরুর চামড়া প্রতি পিসে 5 থেকে 700 টাকা সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। একটি বিষয় যেটি চামড়া ব্যবসায়ীরা বলছেন যে ঈদের পরের সপ্তাহ থেকে যে মাসব্যাপী চামড়ার হাট নাটোরে শুরু হয়েছিল, সেই হাটে ট্যানারি মালিকরা এসেছিলেন এবং তারা এক সপ্তাহের মতো থেকে চলে গেছেন। চলে যাওয়ার পর স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু এখানে চামড়া কেনা হচ্ছে এবং সেই চামড়ার দাম কিন্তু কমে এসেছে। স্থানীয় প্রতিনিধিদের যেটি দাবি, তারা যেটি বলছেন যে ব্যাংক ঋণ না থাকার কারণে চামড়ার যে ট্যানারি মালিকরা, সেই মালিকরা কিন্তু টাকার সংকটে রয়েছেন এবং এর প্রেক্ষিতে কিন্তু অনেকটা কেনা কমিয়ে দেন। ঈদের পর থেকে টানা 1 মাস হাট চললেও কিন্তু এখনও প্রায় নাটোরের 1.5 শতাধিক আড়তেগুলোতে আমরা প্রায় 50,000 পিস গরুর চামড়া কিন্তু এখনও রয়েছে। তবে একটি স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে প্রথম পর্যায়ে ছাগলের চামড়া বিক্রি হয়ে গেলেও গরুর চামড়া কিন্তু রেখে দেওয়া আছে এবং লবণজাত করার পর 45 থেকে 60 দিনের মধ্যে যে চামড়া, সেই চামড়া কিন্তু ট্যানারিতে পাঠাতে হয় এবং প্রায় 40 দিনের পার হয়ে গেলে সেই চামড়া কিন্তু ব্যবহার অনুপযোগী হয়। এই কারণে বাধ্য হয়ে যে মালিকরা, স্থানীয় ব্যবসায়ীরা ট্যানারি মালিকদের কম দামে চামড়া বিক্রি করছেন। তো এই ছিল আমার কাছে নাটোরের চামড়া বাজারের সর্বশেষ। নানা আয়োজনে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সকালে এই উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে ক্যাম্পাসের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ সহ নানা অনুষ্ঠান। এ সময় কলেজের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন অধ্যক্ষ সহ সাবেক শিক্ষার্থীরা। সময় আরেকবার, চলতি মৌসুমে জয়পুরহাটে প্রতি কেজি আলু সংরক্ষণে কৃষকদের 20 টাকা ব্যয় হলেও হিমাগার গেট থেকে বিক্রি হচ্ছে 14 টাকায়। এতে চরম হতাশায় চাষিরা। রফতানি সহ আলু নির্ভর শিল্প গড়ে তোলা হলে এই সংকট দূর হবে বলে জানায় সংশ্লিষ্টরা। শাহিদুল ইসলামের সবুজের প্রতিবেদনে বিস্তারিত। হিমাগার গেট থেকে আলু বিক্রিতে উঠছে না সংরক্ষণ খরচ, চরম হতাশায় চাষিরা। গত বছরের লোকসানের বোঝা কমাতে এবছর আলু চাষে পুরোদমে মনোযোগী হন জয়পুরহাটের কৃষক। বিঘা প্রতি উৎপাদন হয় অন্তত 90 থেকে 100 মণ আলু। সেই হিসেবে প্রতি মণ আলু উৎপাদনের খরচ হয় 250 থেকে 270 টাকা। হিমাগারগুলোতে 65 কেজির আলুর বস্তা রাখতে কৃষকের খরচ হয় প্রায় 1300 টাকা। অথচ সেই আলুর বস্তা হিমাগার থেকে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 930 টাকায়। লাভ দূরে থাক, কোনোভাবেই উৎপাদন খরচ তুলে আনতে পারছেন না কৃষক। এবারও তো লসের মুখ দেখিচ্ছি যে বাজার, সরকার যদি এর একটা পদক্ষেপ না নেয়, কোনো কিছু না করে, তাহলে আমরা কৃষকেরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। 1400-1500 টাকা আলুর বস্তা ফুসে, আর সেই আলু বেচা হলো 800 থেকে 900 টাকা। আলুর দাম খুবই কম, নিচ্ছে না, কেউই নিচ্ছে না, কোনো ব্যাপারেই নিচ্ছে না। এভাবে যদি আলুর বাজার পড়ে যায় তাহলে আমরা কিভাবে চলিব? 1030-এর আলু আর 900-920 টাকা আলু, তাহলে আমাকে 8 টাকা পয়সা আছে, আমরা তো পথের ভিখারি। কিছুদিন আগে ছিল 1050 টাকা, বর্তমানে আলুর বাজার 950 টাকা।
এখন আলু ডেলিভারি নিতে গেলে একজন ব্যবসায়ীর 3 থেকে 350 টাকা লোকসান হচ্ছে। এই আলু বিদেশে রপ্তানি সহ আলুর বহুমুখী ব্যবহার তৈরি করতে হবে। এছাড়া যেসব জেলায় আলুর উৎপাদন বেশি হয় সেসব জেলায় আলুর উপর নির্ভরশীল প্রতিষ্ঠান গড়ে তুলে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। জেলায় প্রায় 43,000 হেক্টর জমিতে 10 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় রেকর্ড। রপ্তানি সহ আলু নির্ভর শিল্প গড়ে তোলা হলে এ সংকট দূর হবে বলে জানান সংশ্লিষ্টরা। সরকারের পথে আমাদের একটা আবেদন থাকবে যে এখানে একটা আলু ভিত্তিক যদি শিল্প কারখানা করা যায়, যে এখানে প্রচুর কাঁচামাল হিসেবে আলু ব্যবহৃত হবে, এরকম শিল্প কারখানা আমাদের এখানে করলে কৃষক ভাইদের এই সমস্যাটা চিরস্থায়ী সমাধান হবে। তারা আলুর দাম নিয়ে তাদেরকে আর কখনো চিন্তা করতে হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 5 উপজেলার 22টি হিমাগারে মৌসুমের শুরুতে সংরক্ষণ করা হয় 2,37,000 মেট্রিক টন আলু। গত 4 মাসে আলু খালাস হয় মাত্র 27,000 মেট্রিক টন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। থামছেই না পুষ্কিন চেষ্টা, শুধু জুনেই রাজশাহী বিভাগে 119 জনকে ঠেলে দেওয়ার তৎপরতা রুখে দেয় বিজেপি। বিএসএফ এর কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। কাজের নামে ট্যুরিস্ট ভিসায় বিদেশে পাঠিয়ে প্রতারণা, সর্বশান্ত সিরাজগঞ্জের 6 পরিবার। থানায় অভিযোগ হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতা। এবং পাবনার রত্নাই নদী পুনর্খননে অনিয়মের অভিযোগ, তলদেশের পরিবর্তে মাটি কাটা হয়েছে তীর থেকে, পাড় ধসে পড়ার শঙ্কা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।